প্রায় 150টার মতো তো বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট পাবলিক মিলে সবগুলোর সমাবর্তন অনুষ্ঠান, এগুলোতে তো যাওয়া, আমি 2-3টার বেশি যাইনি, অন্যদের উপর চাপিয়ে দিয়েছি। কিন্তু এই অনুষ্ঠানের বিষয়বস্তু দেখে আমাকে একবার বলার সাথে সাথেই আমি আর 2বার কিছু প্রশ্ন করিনি, আমি সাথে সাথে রাজি হয়ে গেছিলাম। এটা আমার বহুদিনের স্বপ্নই বলতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা রাজনীতি নিয়ে এত কথা বলি, শিক্ষক রাজনীতি, ছাত্র রাজনীতি, কিন্তু আমরা কখনো যখন একত্র হই তখন কেন নিজেদের কোথায় আমাদের পাবলিকেশনস, কি আমরা কি গবেষণা করছি, আমার সময় আমি জানি না, এখন তো মনে হয় বদলে গেছে। আমি সেদিন নিয়ে অত্যন্ত আনন্দিত। কল্পনাই করতে পারিনি আমি যে স্কোপাস ইন্ডেক্সড জার্নাল Q1 Q2 পর্যন্ত দেওয়া হয়েছিল, তাতে এতগুলো প্রকাশনা আমি আসলে আমার এতগুলো আমি ধারণা করিনি। তার মানে হলো বিশ্ববিদ্যালয় সম্বন্ধে যে এখানে পড়ালেখার মান কমে যাচ্ছে, গবেষণা শিক্ষার মান, আমি আজকে শিক্ষাক্রম নিয়ে কোনো কথা বলবো না, আমি শিক্ষকরা যেমন শিক্ষাদানও করেন তেমন গবেষণা করতে হয়, জ্ঞান উৎপাদন করতে হয়, সেটার কথাই আমি বলছি। তো সেখানে আমরা তো এই বিশ্ববিদ্যালয়ের বাইরেও যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধে বলা হয় তখন এই যে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং, শিক্ষার মান, গবেষণার পরিবেশের অভাব, এইসবই তো শুনি। কিন্তু এই যে আজকে যারা সম্মানিত হলেন, আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি তাদেরকে, তারা যে নীরবে নিবৃত্তে এত প্রতিকূলতার মধ্যে আন্তর্জাতিক মানের গবেষণা করে যাচ্ছেন, আমার আসলেই ধারণা ছিল না। আমি অভিভূত। আমার একটা ধারণা ছিল যে আমরা আজকাল আন্তর্জাতিক মানের গবেষণা এবং আন্তর্জাতিক মানের সেই রকম Q1 Q2 স্কোপাস ইন্ডেক্স মানে তো প্রথম 25%, তারপর 50% অফ দি জার্নাল, এবং এই জার্নালগুলো ইংরেজিতেই সব, এবং জাপানের শিক্ষকরা শিক্ষাদান জাপানিতে করেন, কিন্তু এই ইংরেজি ইয়েতেই তাদের পাবলিশ করতে হয়, সেটাই শিক্ষক, সেটা কিছু করার নেই। এবং এই যে আজকের অনুষ্ঠানের জন্যে যে আমি আশা করব আজকে যে স্বীকৃতি, আর কোনোদিন তো এটা দেখিনি, এটা যেন আজকে সূচনা হলো, এটা প্রতি বছর যেন এ ধরনের একটা স্বীকৃতি দেওয়া। শিক্ষকদের সমিতিতে রাজনীতি আছে, শিক্ষকরা শিক্ষক সমিতিতে সভাপতি হবেন, সবই হবেন, এগুলো খুবই ভালো বিষয়, তাদের নাম আমরা জানি, কিন্তু এই শিক্ষকদের নাম কেন আমরা জানি না? অবশ্য আজকে আমি যাদের নাম দেখছিলাম তাদের মধ্যে যারা একটু সিনিয়র, তাদের অনেকের নাম আমি পরিচিত, 2-1জনের নামই বলেছি। আজকে যেটা আমরা জানতে পারলাম যে কত শিক্ষক কতগুলো গবেষণা জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন, এটা একটু সংখ্যার বিষয় না, এটা হলো কত প্রতিকূল পরিস্থিতিতে তারা এই গবেষণা চালিয়ে যাচ্ছেন, সেটা আমাদের বুঝতে হবে। এখন তো আর সত্যেন বোসের যুগ নাই যে কার্যালয়ের একটা ঘরে নিজে নিজে তাত্ত্বিক বিজ্ঞান, সংখ্যাতাত্ত্বিক বিজ্ঞান নিয়ে গবেষণা করে আইনস্টাইনের সাথে পেপার লিখবেন। এখনকার বিশেষ করে বিজ্ঞানের গবেষণায় যৌথ প্রচেষ্টার দরকার হয়। এখানে অনেক সহ গবেষক, অধিকাংশ আপনাদের যে পাবলিকেশন করেছেন অধিকাংশ সহ গবেষক দরকার হয়। তো সেটা একটা বিষয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে বেশি সংখ্যক তো আর গবেষক পাওয়া যায় না যাদের সাথে একটা ইকোলজি অফ রিসার্চ আইডিয়াস তৈরি করা যায়,
গবেষণা নিয়ে আলাপ করা যায়, সেই প্রতিকূলতা আছে। তার থেকে বড় কথা হলো সায়েন্সের অনেক স্টেমের যে সাবজেক্টগুলো, এগুলোতে তখন পরীক্ষাগার দরকার, এক্সপেরিমেন্টাল বিষয়ই তো বেশি জার্নাল পাবলিকেশন গবেষণা হয়, এবং এতে তো আমাদের স্বীকার করতেই হবে গবেষণার উপকরণ, সাজ সরঞ্জামের অভাব। এগুলো তো এগুলো সেই প্রতিবন্ধকতা তো অস্বীকার করার উপায় নেই। আরো প্রতিবন্ধকতা আছে। এই জন্যই এই যারা গবেষণা করে যাচ্ছেন তাদের কেন আমরা অ্যাপ্রিশিয়েট করা দরকার, সেটা হলো আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয় তো পড়তেই, এগুলো তো আসলে স্নাতক আন্ডারগ্রেজুয়েট শিক্ষাদান করে, স্নাতক পর্যায়ের। এখানে তো আমরা বিদেশের যে নামকরা বিশ্ববিদ্যালয়, সেখানের মতো যে রিসার্চ বিশ্ববিদ্যালয় যাকে বলে, আমাদের কোনো বিশ্ববিদ্যালয় তো সেই রিসার্চ বিশ্ববিদ্যালয়ের মতো উন্নীত হয়নি, যেখানে পোস্টডক থাকবে, ভিজিটিং ফেলো থাকবে, এবং প্রচুর সংখ্যক পিএইচডি এমফিল করা শিক্ষার্থী থাকবে, এবং তাদের সাথে তাদের সঙ্গে বসেই তো শিক্ষক গবেষকরা গবেষণা করতে পারবেন, উদ্বুদ্ধ হবেন, উৎসাহিত হবেন, এবং সহযোগী গবেষক পাবেন এদের মাঝখান থেকে। এটারও তো আমাদের কোনো সুযোগ বেশি নেই। এই সব কারণেই আমি আবারও যারা আজকে যাদের নাম দেখলাম তাদেরকে আবারও আমি এই এত প্রতিকূলতার মধ্যে যে তারা এখনো এই গবেষণা কাজ চালিয়ে যাচ্ছেন, সেজন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। তবে আমরা কিভাবে সামনে এগোবো, তার মধ্যে আজকে তানজিমউদ্দিন নাই, তার সাথে আমার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাথে কিছুকাল ধরে আলাপ করছি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকেই আমরা মঞ্জুরি কমিশন না বলে উচ্চশিক্ষা কমিশন বলে এর কিছু সংস্কার করতে চাই। একটা আমাদের এই সরকারের আমলেই একটা অধ্যাদেশের মাধ্যমে হয় কিনা জানি না, এটা এর অনেক কাজ থাকতে পারে। যেমন একটা কাজ হতে পারে এই যে আমাদের এখনকার আমাদের এইখান থেকে এইচএসসি পাস করা বা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পাস করা বাংলাদেশের স্কলাররা বিদেশের এখন এই প্রথম একদমই টপ ইউনিভার্সিটির ফ্যাকাল্টি হতে পারছে। হার্ভার্ড, এমআইটি, বার্কলি, স্ট্যানফোর্ড সব জায়গাতেই এখন, অক্সফোর্ড, ম্যানচেস্টার, বাংলাদেশি বংশোদ্ভূত বা আমাদের এখান থেকে পাশ করা ছাত্ররা বিদেশে তা করতে পারছে। আমাদের ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ স্কুলে এইচএসসি ফার্স্ট ইয়ার ছিল, সে বোর্ডে, ঢাকা বোর্ডে, সে প্রিন্সটনে এখন, আমার খুবই ছোট অনেক, প্রিন্সটনে এখন বা অধ্যাপক, ফিজিক্সের অধ্যাপক, সে আবিষ্কার করেছে, তিনি বলা উচিত, আমার অনেক ছোট, আমি তুমি করে বলি, যিনি বলছি যে ভরবিহীন পদার্থ, এবং এক্সপেরিমেন্ট করে বের করেছে, এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয় মনে করে যে সে নোবেল পুরস্কার পাবে। এই আমাদের এই যে তাদের কিন্তু অনেকে আমি কথা বলে দেখেছি যে তারা সুযোগ পেলে তাদের আমাদের দিক থেকে আগ্রহ দেখানো হয় না, দেখানো হলে তারা একদম ফিরে আসবেন না, ভবিষ্যতে হয়তো কখনো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সেই পরিবেশ হলে ফিরে আসবে, কিন্তু এখন তারা ভিজিটিং ফেলো হয়ে যারা টেনিউর ট্র্যাকে আছে তারা সাবাটিক্যালি 3 মাসের জন্য এসে কোর্স নিতে প্রস্তুত। আমি এরকম অনেককে চিনি। আমাদের দিক থেকে কেন জানি উৎসাহ দেখানো হয় না। ইউজিসি এরকম একটা, আমি ডক্টর তানজিমউদ্দিনকে বলেছি এরকম একটা ডসিয়ার তৈরি করতে, বিভিন্ন সাবজেক্টে বিদেশের টপ বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের বাংলা
বাংলাদেশি বংশোদ্ভূত কত শিক্ষকরা গবেষণা করছেন, শিক্ষকতা করছেন। দ্বিতীয়ত আরেকটি বিষয় ইউজিসি করতে পারে, সেটি হলো আমাদের গবেষণার উপকরণের তো অপ্রতুলতা আছেই, এবং তার মধ্যেও আমাদের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে সবগুলো একত্র করলে দেখা যায় যে কোনো কোনো জায়গায় অনেক সারসরঞ্জাম খুবই দামি, পুরোপুরি ব্যবহার হয় না, আবার কোথাও কোথাও গবেষণার জন্য সারসরঞ্জামের অভাব আছে। এটা যদি ইউজিসির মাধ্যমে একটা ইনভেন্টরি থাকে এবং একটা নেটওয়ার্ক থাকে বিভিন্ন বিষয়ে গবেষণা, তাহলে কিন্তু আমরা এই যতটুকু আমাদের গবেষণাগার আছে, সারসরঞ্জাম আছে, এগুলোর পূর্ণ ব্যবহার করতে পারি। তার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা সমঝোতা থাকতে হবে, সেখানেই ইউজিসির একটা ভূমিকা আছে। আর শেষে একটা কথায় আসি, সেটা কিছুটা আন্তর্জাতিক পলিটিক্সের বিষয়। সেটা হলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে শিল্পের যোগাযোগ, এটা নিয়ে আলোচনা কিছুটা হয়েছে। আমাদের শিল্পগুলি এখনো যে অবস্থা আছে সেখানে তো খুব R&D কিছু নাই। যেটুকু করতে হবে সেটা আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এবং বিভিন্ন গবেষণাগার, একসময় আমাদের BCSIR সেখানে অনেক গবেষণা হতো, সেটা এখন আর ততটুকু কাজে আসছে না। এটা অনস্বীকার্য যে একটা হলো যে শিল্পের সাথে বিশ্ববিদ্যালয়ের গবেষণা, প্রায়োগিক গবেষণার একটা মেলবন্ধন দরকার, কিন্তু উন্নত দেশে আমরা অনেক সময় ভুলে যাই যে মৌলিক যে কোনো আবিষ্কারের নতুন নতুন যেসব আবিষ্কার, প্রায়োগিক আবিষ্কার, ভ্যাকসিন তৈরি হচ্ছে যা হচ্ছে, বা মিলিটারি প্রযুক্তি বা মহাকাশ প্রযুক্তি, এগুলো কিন্তু আমেরিকাতেও সরকারি অনুদানে সরকারি গবেষণাগারে বা MIT, স্ট্যানফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়েই মৌলিক গবেষণাটা হয়। কিন্তু পুঁজিবাদী অর্থনীতি বলে সেখানে সেই গবেষণাটা, তার ফলাফলটা যখন পেটেন্টের বিষয় ওঠে এবং ওই গবেষণালব্ধ থেকে যখন আসলে বিপণনযোগ্য পণ্য হয়, সেটা ফার্মাসিউটিক্যালি হোক বা IT পণ্যই হোক, সেটা তখন ব্যবসায়ী প্রতিষ্ঠানের হাতে চলে যায়, বিশেষ করে মাল্টিন্যাশনালদের হাতে চলে যায়। এটাই হলো পুঁজিবাদ। এবং আধুনিক আমরা যাতে হাইপার ক্যাপিটালিজম বলি, সেখানে এই যে বিশ্ববিদ্যালয় সরকারি অর্থায়নে, আমি সেই দেশের কথা বলছি, ইউরোপ এবং আমেরিকায়, কারণ সেটা আমাদেরকে এফেক্ট করে, যে সরকারি অর্থায়নে সেখানে যেই মৌলিক গবেষণা হয় সেটার ফলগুলো পেটেন্ট হিসাবে মাল্টিন্যাশনালগুলো অত্যন্ত অন্যায্যভাবে, অনৈতিকভাবে অনেক উচ্চ দামের পণ্য হিসাবে শুধু তাদের নিজেদের দেশে না, সারা বিশ্বে বিপণন করে থাকে। এবং এই মুনাফাই হলো বহুজাতিক কোম্পানির এই পেটেন্ট নির্ভর মুনাফা এখনকার বিশ্ব অর্থনীতির বৈষম্য এবং অনেক অসঙ্গতির সবচেয়ে যুদ্ধ হতে পারে, যেমন চীনের সাথে আমেরিকার এক সময় এই যে IT নিয়ে বা AI নিয়ে, এটার একটা প্রধান উৎস হলো এই মাল্টিন্যাশনালগুলোর পেটেন্ট নিয়ে। এখন আমরা এই পরিশেষে আমি যেটা বলবো যে সেটা হলো যে আমাদের দেশে এখন আমরা যখন আগামী 2-3 বছরের মধ্যে বা LDC থেকে উত্তরণ হবে, তখন বিভিন্ন IT প্রোডাক্টের ক্ষেত্রে, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমরা যে কম্পিউটারে যা ব্যবহার করি, এগুলো তো বলাটাই অনেকগুলোই ঠিক পেটেন্ট রাইট অনুযায়ী আসে না। কিন্তু আমরা যখন LDC থেকে বেরিয়ে যাব,
তখন কিন্তু আমরা এই স্ক্রুটিনির মধ্যে পড়ব। আমরা যেসব তথ্য প্রযুক্তি পণ্য ব্যবহার করি, যে ঔষধ শিল্পের প্রযুক্তি ব্যবহার করি, এগুলোর পেটেন্ট রাইটের প্রশ্ন তখন উঠবে। যাই হোক, সেই পৃথিবীর সাথেই আমাদের বোঝাপড়া করতে হবে। কিন্তু এই কথাটা আমি বললাম এই জন্য যে আমাদের এখানে যারা আমাদের গবেষণাগারে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যারা গবেষণা করছেন আজকে, সেটা প্রমাণ আমরা পাচ্ছি। এই গবেষণা থেকে যতদূর সম্ভব এবং প্রয়োজন হলে আমাদের আশা করি যে আমাদের অর্থায়নের দিক থেকে এবং R&Dর দিক থেকে আমাদের শিল্পগুলো এগিয়ে আসবে এবং আমাদেরকে পেটেন্ট করতে হবে, নিজেদের পেটেন্ট করতে হবে। এক তো আমরা বিদেশি পেটেন্টের ভুক্তভোগী হব, আরেকটা হলো আমরা অন্তত তথ্য প্রযুক্তি এবং অন্য ক্ষেত্রে আমাদের মতো করে আমাদের দেশের উপযোগী কিছু করে পেটেন্টের দিকে যেতে হবে এবং সেখানে বিশ্ববিদ্যালয়ে এইসব গবেষণার অনেক অবদান থাকবে। এবং এক সময় আমরা এই পেটেন্ট শুধু নিজেদের জন্য না, আমরা বিদেশেও এই পেটেন্ট রপ্তানি করতে পারব এবং তার থেকে আয় হবে। এবং আমাদের দেশেও আমরা you have to play the game of the same game, যদি সেটাই হয় তাহলে আমরাও মাল্টিন্যাশনাল হব, আমরাও আমাদের পেটেন্ট বিদেশে দিয়ে এক্সপার্ট করবো আফ্রিকাকে। কেন না? কারণ আমাদের 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 যে গবেষণার সক্ষমতা আছে সেটা কিন্তু পৃথিবীর অনেক অনুন্নত দেশে নাই। বিশেষ করে পটেনশিয়াল যেটা হতে পারত, আমরা যদি উপযুক্ত পরিবেশ তৈরি করি, আমাদের গবেষণার সক্ষমতা অনেক উন্নয়নশীল দেশের থেকে বেশি হতে পারে। এতে কেন পারে আমি জানি না। বাঙালিদের একটা মস্তিষ্কের ক্ষমতা আছে, যে কারণে বললাম আমাদের দেশের এই চিপচিপা ছেলে কি করে গিয়ে বিদেশে প্রিন্সটনে এখন পড়ালেখা করে এখন নোবেল প্রাইজ পাবে বলে সবাই আশা করে। এটা আফ্রিকার কোনো দেশে হয় না। কেন হয়? চীন থেকে হয়, জাপান থেকে আজকাল অতটা না, চীন থেকে, সিঙ্গাপুর থেকে, ভারত থেকে আর বাংলাদেশ থেকে হয়। এখন এই অঞ্চলের কোনো বৈশিষ্ট্য হয়তো আছে যেখানে আমরা হয়তো পড়ালেখায় বা গবেষণায় বেশি মনোযোগী আমরা হই। যারা আমেরিকান সাদা চামড়ার আমেরিকান, তারা হয়তো অন্য বিষয়ে অন্যদিকে ওদের মন থাকে। আমাদের যারা যায় তারা নিজেদের কাজে সবচেয়ে বেশি মনোনিবেশ করে। ট্রাম্প কল্পনাও করতে পারে না তিনি যে পলিসি নিয়েছেন তাতে তার কতদূর মেধা তিনি হারাবেন। যে ভিসা নীতি নিচ্ছেন এবং হার্ভার্ড, কেমব্রিজ, স্ট্যানফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ের অনেক পিএইচডি শিক্ষার্থীকে ভিসা বাতিল করছেন, সেটা যে নিজের পায়ে কতদূর নিজে কুড়াল মারছেন তার ধারণা নেই। অবশ্য শেষ পর্যন্ত তার প্রতিক্রিয়া হবে সেখানে। এতগুলো কথা আমি এই জন্য বলতে উৎসাহিত হলাম, আমার বলার উদ্দেশ্য ছিল না এবং বলতাম না যদি আমি আজকে এতগুলো ভালো রিসার্চের তালিকা না দিতাম। আমার মনে হয়েছে যে আমরা পারব এবং এই আশাবাদ নিয়ে আবারও আমাকে আজকে এখানে আসার সুযোগ দেওয়ার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি আমার বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে পেরেছি, যখনই সুযোগ পাই ফিরে আসলে আমার অত্যন্ত ভালো লাগে। শিক্ষা উপদেষ্টা ডক্টর আবরার আমাদের মতো তিনিও আসতে উৎসাহী। তিনি অনেক ঝামেলার ভিতরে আছেন, শিক্ষা মন্ত্রণালয়ে থাকলে অনেক ঝামেলায় থাকতে হয়। আমি কোনো ক্রমে তার থেকে নিষ্কৃতি পেয়েছি এবং আজকে কথা হচ্ছিল ওনার সাথে যে আপনার তুমি যাবে না আমি যাব। ও বলল যে আপনি বললে আমিও যাবো, আর তা নাহলে আপনি যান। আমি বললাম তুমি যেও না, আমি যাই। তাহলে ভালো বললো, আপনাদের জন্য ভালো হলো কি খারাপ হলো আমি জানি না, আমি বললাম আমার ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ। Thank you, sir. Indeed, it's a homecoming for you.
And you'll be happy to know that actually what you just saw is a slice of the pie. Like, there has been a total of 5,935 new teachers who are enlisted as Scopus Optus.